চিত্তচিরে চৈত্র মাস। পর্ব সংখ্যা ১৫। লেখনীতে মম সাহা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। নীরব নির্জন কালো আকাশের পূর্ণিমার মেলা আজ। কি সুন্দর আকাশ! মেঘেরা ছুটে যাচ্ছে দল বেঁধে। খোলা রাস্তায় ফিনফিনে বাতাস। ঠিক ৪০ মিনিটের মাথায় অবনী বেগম তার কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছলেন। বুকের মাঝে কেমন থেকে থেকে কম্পনের সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে তা মনে হচ্ছে শ্বাসই বন্ধ হয়ে যাবে। এমনটা তা হওয়ার কথা ছিল না। অবনী বেগম ২২ বছরের সাংসারিক জীবনে সে আমজাদকে কখনোই স্বামী হিসেবে মন থেকে মানতে পারেনি। তবে আজ কেন হারানোর ভয়? হয়তো মায়া। এত বছরে একটা মানুষের সাথে থাকলে মায়ায় পড়ে যায়। যে মায়ের টানেও মনে হয় মানুষটা থেকে যাক। এ মায়া আর অভ্যাসের কারণে কত মানুষকে ছাড়তে পারে না। অবনী ধীর পায়ে চারপাশের বাড়িগুলোতে চোখ বুলালো। অবশেষে কাঙ্ক্ষিত বাড়িতে পাওয়া গেল, বড় একটা অচেনা গাছের ডান দিকে। অবনী বেগম ধীর পায়ে হেঁটে গেলেন বাড়িটার সামনে। বাড়ির গেটের সামনে একটা লাইট জ্বলছে। লাইটের আলোয় বাড়ির মালিকের নাম জলজল করছে। অবনী বেগমের পা সেখানেই থেমে গেল। ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা, মিসেস জেসি ফ্রাঙ্কিং। অবনীর হৃৎপিণ্ড স্বাভাবিকের তুলনায় বেশ দ্রুতই চলছে। ঠিক এ মুহূর্তে এসে অবনী বেগমের মনে হলো, তার বোধহয় বাড়িটার ভেতরে যাওয়া উচিত হবে না। ভিন দেশে যা লুকিয়ে আছে তা ভিন দেশেই না হয় লুকিয়ে থাক। বয়স তো অনেক হলো, আর কদিনই বা বাঁচবে। কি দরকার হাহাকার নিয়ে বাঁচার? এর চেয়ে জীবন যেমন চলছে তেমনই না হয় চলল। অপ্রত্যাশিত কিছু না হয় আড়ালেই রইল। জেনে গেলে তো দূরত্ব বাড়বে। আমজাদ সওদাগর তো তাকে কম ভালোবাসা দেয়নি। সেই ভালোবাসা আগলে রাখতে পারল না, বরং প্রতিহিংসার অনলে দগ্ধ করতে চেয়েছিল বারবার সেই সওদাগর পরিবারকে। কিন্তু কখন যেন আষ্টেপৃষ্ঠে সে পরিবারের মায়ের পড়ে গেল, টেরই পেল না। অথচ অসময়ে মায়া বেড়ে কি লাভ? হারানোর পর মায়া কেবল বিলাসিতা হয়ে রয়। অবনী বেগম আধার রাস্তায় আবার পা বাড়ায়। হসপিটালে ফিরে যাওয়ার অত ব্যস্ততা নেই। ধীর পায়ে যাওয়া যাবে। চারিপাশে ততক্ষণে ভোরের আলো ফুটে যাচ্ছে। নীলাভ আকাশ, শীতল প্রকৃতি। অবনী বেগম হাঁটতে হাঁটতে ডুব দিলেন অতীতে। আজকের এই শক্তপোক্ত অবনী বেগম এমন কখনোই ছিলেন না। অজপড়া গায়ের এক সহজ সরল মেয়ে ছিল সে। বাবা আর সে ছিল তাদের ছোট্ট কুটুরির সদস্য। অবনী বেগমের বয়স তখন কত হবে? ১৫ কিংবা ১৬। গ্রাম ঘুরে বেড়ানো উড়নচণ্ডী ছিল সে। এ পাড়া ও পাড়া, এই গ্রাম ও গ্রাম করেই তো জীবন কাটছিল বেশ। পড়াশোনাও করতো না। তখন পড়াশোনার ততটা মূল্য ছিল না, তাও আবার মেয়েদের। তার ওপর অজপাড়া গা। পঞ্চম শ্রেণীতে থাকাকালীন সমাপ্তি ঘটিয়েছিল পড়াশোনার। দেখতেও বেশ ছিল। বাবা ছিল দিনমজুর। সারাদিন খেটে খুটে যা রোজগার করত, তা দিয়ে বাবা মেয়ের সংসার দিব্যি চলত। একদিন সময়টা ঠিক গ্রীষ্মের মাঝামাঝি। উত্তপ্ত দুপুরে গরমের তীব্রতায় যান যায় যায় অবস্থা সকলের। কি গরম! অথচ অবনী বেগম সেই দুপুরেও বেশ আরামে পাড়া ঘুরে বেড়াচ্ছে। শরীরে একটা চকচকে হলুদ রঙা থ্রি পিস। গোসল করে চুলগুলো খোলা, যা বাতাসে দোল খেয়ে যাচ্ছে। গলায় একটা তাবিজ। শুকনো সরু দেহখানা নিয়ে এসে জারুল গাছের তলায় বসে কামরাঙা খাচ্ছে, বেশ আয়েশ করে। সাথে তার বন্ধু বান্ধবের দল। হুট করে সেখানের পুলিশের জিপ গাড়িতে এসে থামলো। এলাকায় তখন ডাকাতের প্রকোপ বেড়েছে। বিধায় নতুন অনেক বড় বড় পুলিশ অফিসার পোস্টিং হয়েছিল সেখানে। পুলিশের গাড়ি দেখতে অবনীর বন্ধু বান্ধব সব ছুটে পালালো। আকস্মিক ঘটনায় তাজ্জব অবনী বেগম। অবনী বেগমের ছোটবেলা থেকে একটা সমস্যা ছিল, আকস্মিক কোনো কিছু সে নিতে পারত না। মাঝে মাঝে সে উদ্ভট কথাও বলে ফেলতো উত্তেজিত হয়ে। সেই দিনও ঠিক এমনটাই ঘটল। পুলিশ দেখে সব ছেলে মেয়েগুলো যখন পালিয়ে গেল, অবনী তখনও ঠায় বসে আছে। তখন ছেলে মেয়ে পুলিশকে বাঘ ভাল্লুকের মতো ভয় পেত। যেন কি এক ভয়ঙ্কর প্রাণী এই পুলিশ। জিপ গাড়ি থেকে তখন বেশ সুঠামো দেহি শ্যামলা বর্ণের একজন গম্ভীর মতো পুরুষ নেমে এলো। নেমে এসে অবনীর কাছে চলে এলো। অবনীর হাতে কামরাঙা, চোখে বিস্ময়। লোকটি অবনী বেগমের কাছে এসে ভরাট স্বরে প্রশ্ন করলেন, এই যে নারী, গাছতলায় কি শুনি? ভর দুপুরে এমন জঙ্গলে কি করছেন? অবনী বেগম এর আগে কখনো অপরিচিত পুরুষের সান্নিধ্যে যায়নি। সেই দিন হঠাৎ অপরিচিত পুরুষটিকে সামনে দেখে ভয়ে অস্বস্তিতে তার চোখ মুখ টলমল করে উঠল। ঠোঁট উল্টে ফেলল। কেঁদে দিবে দিবে ভাব। অবনীর লম্বাটে মুখখানায় কালো মেঘের আনাগোনা দেখে ভড়কে গেল পুলিশের পোশাকে থাকা গম্ভীর মানবটা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এই যে জরুল কন্যা,
কেঁদো না, কেঁদো না। ভয় পাচ্ছ? আমি তো তোমায় বকিনি তো। জরুল কন্যার নাম শুনতে অবনী বেগমের কান্না থেমে গেল। সেই প্রথম, সেই প্রথম অবনী বেগমের মনে কোনো পুরুষের আদল ভেসে উঠল। সেই প্রথম অবনী বেগম কিছু ভিন্ন অনুভূতির সাথে পরিচিত হলেন। হঠাৎ গাড়ির হর্নে ধ্যান ভাঙল অবনীর। অতীত ভাবতেই আকাশের নীলাভ রং সরে গিয়ে সাদা সাদা মেঘে ভরে গেছে। দিনের আলো ফুটে গেছে। অবনী বেগম হসপিটালের সামনে চলে এসেছে। টেরই পেল না। অতীত এমনই মধুময় জিনিস যা ভুলিয়ে দেয় বর্তমান। তাই তো মানুষ সদা আফসোসের গান গেয়ে অতীত নিয়ে। আজ শনিবার। সওদাগর বাড়িতে তুমুল নীরবতা। হইচই নেই কোনো রকমের। তৃষান আর দৃশান আজ হোস্টেলে চলে গিয়েছে। ওহি ভার্সিটিতে। চিত্রা নিজের কলেজে। ছেলেরা যার যার কাজে। তুহিন গতকাল রাগ করে যে বাহিরে গেল, আর ফিরে আসেনি। তুহিনের রাগ উঠলে বরাবরই অনেক বেশি। খুব সহজে না রাগলেও রাগ উঠলে তার হুঁশ থাকে না। চঞ্চল বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেল। খাবার টেবিলে হইচই আর হয় না। টিভির চ্যানেল নিয়ে ভাই বোনদের আর মিশে মিশে তুমুল ঝগড়া হয় না। মাছের বড় টুকরোটা কে খাবে তা নিয়ে আরেক দফা বাকবিতণ্ডাও আর হয়নি। কেমন বাড়িটার প্রতিটা কোণায় হাহাকার লেপটানো। আফজাল সওদাগর তার নিজের ঘরে শুয়ে আছেন। কপালে হাত রেখে, চোখ দুটি বন্ধ। রোজা সওদাগর কপালে ঘাম মুছতে মুছতে ঘরে প্রবেশ করতেই তার চোখ যায় স্বামীর নিস্তব্ধ দেহটার দিকে। রোজা বেগমের বড্ড মায়া হয় স্বামীর জন্য। স্বামীর জন্য এই রোজা সওদাগর কত কিছুই না করেছে। কত অন্যায় না মেনে নিয়েছে কেবল স্বামীর মুখের হাসি দেখার জন্য। অথচ আজ সেই স্বামী কিনা নিশ্চুপ। এই পরিবারটাকে সবসময় এক আঁচলের ছায়াতলে সে রাখতে চেয়েছিলেন। তবু আজ কোথায় যেন ভাঙার সূত্রপাত দেখা দিয়েছে। একটা নারীর সংসারের চেয়ে আর যে কিছুই নেই। স্বামীকে এক ধ্যানে মগ্ন হতে দেখে রোজা সওদাগর স্বামীর পায়ের কাছেটাই এসে বসলেন। ধীর কণ্ঠে শুধালেন, আপনি কি জেগে আছেন? আফজাল সওদাগরের ধ্যান ভাঙল, কিন্তু অবস্থার পরিবর্তন করলেন না। যেমন আছেন তেমন থেকে বললেন, হ্যাঁ জেগে আছি। কিছু বলবে? আপনার কি মন খারাপ? মন খারাপ হওয়াটা স্বাভাবিক না রোজা? যে ভাইদের জন্য এত কিছু করলাম আজ তারাই দাম দিচ্ছে না। এর চেয়ে কষ্ট কি আর আছে বলো? মা বাবা যখন মারা গেলেন, দুটো ভাই একটা বোনের বটগাছ হয়ে দাঁড়ালাম আমি। অথচ আজ আমিই মূল্যহীন। রোজা সওদাগরের খারাপ লাগলো। তার স্বামীর প্রীতিবেশ, স্বামীর কষ্ট সে মানতে পারে না কখনোই। রোজা সওদাগর আশ্বাসের স্বরে বললেন, আপনি চিন্তা করবেন না। নুরুল আজকাল কেমন হয়ে গেছে। বয়স বাড়ছে তো। আর আপনি তো চিত্রার বিয়ের কথা আটকাতে চেয়েছিলেন, তা আটকেছে। আপাতত দেখে গেছে। পরে কথা আগানো হবে বলেও বলা হয়েছে। আর মন খারাপ করবেন না। আফজাল সওদাগর ধপ করে উঠে বসলেন। চোখ তার কেমন হলদেটে ভাব। সে তার স্ত্রীর হাত দুটো মুঠো করে ধরল। কেমন অসহায় কণ্ঠে বলল, পাপের ভার নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের বিবি। তুমি আমার অভিশাপ দিয়েছিলা তাই না? তাই তো আজ এই অবস্থা আমার। স্বামীর কথায় আঁতকে উঠল রোজা। তওবা করে বললেন, কি বললেন আপনি? আপনার অভিশাপ দেওয়ার আগে আমার জিহ্বা খসে পড়ুক। আর আপনি যা পাপ করেছেন তা আদৌ পাপ না। আপনি তো জানেন, আর আমার আল্লাহও জানে সেটা। আপনি এসব ভাববেন না। আফজাল সওদাগর অনবরত মাথা নাড়তে নাড়তে বললেন, এটা পাপই বিবি। আমি তোমাদের ঠকিয়েছি। নিজের স্বার্থে আরেকজনকে ঠকিয়েছি। ওদের মৃত্যুতেও তো আমায় অভিশাপ দিয়েছে। স্বামীর কথায় ভড়কে গেল রোজা সওদাগর। উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, কাদের মৃত্যু? আফজাল সওদাগর উত্তর দিলেন না। আফসোসের অশ্রু গড়িয়ে গেল তার গাল বেয়ে। গরমে ঘেমে নিয়ে একাকার চিত্রা। সাদা কলেজের ইউনিফর্মটা লেপ্টে আছে শরীরে। চুলের মাঝে দুই বেনি। পিঠে বইয়ের ভারী ব্যাগ। গতকাল তার দেখাদেখিটা সেই অবধি সীমাবদ্ধ ছিল। মাহাতাব দুলাভাইয়ের কারণে তা বেশি দূর অবধি আগায়নি। আবারও নওশাদ নামের লোকটা বলেছে, সময় নেওয়া উচিত দুই পক্ষের। চিত্রার মনে কেমন যেন অশান্তি। বিরক্তিতে শরীরের প্রত্যেকটা অঙ্গ জ্বালা দিয়ে উঠছে। জীবনটা তার এত অসহ্য ছিল না কখনো। আগে তার বাবা তাকে পছন্দ করত না। সে জানতো না বাবা কেন তাকে অপছন্দ করত। কিন্তু যখন সে জানলো বাবার অপছন্দের কারণ, তখন সে চিত্রা নিজেই নিজেকে আর পছন্দ করছে না। জীবনটা হঠাৎই বিভীষিকাময় হয়ে উঠল। এই চিত্রা, দাঁড়া। পথের মধ্যে চিরপরিচিত কণ্ঠ শুনে দাঁড়ালো চিত্রা। পিছে ঘুরতেই চোখ পড়ল ওহি আপার লাল টুকটুকে মুখটা। গরমে লাল হয়ে গেছে। চিত্রা কিঞ্চিত হাসলো ওহি আপাকে দেখে। ওহি ততক্ষণে চিত্রার কাছে চলে এসেছে। আপা, তোমার ক্লাস শেষ? না রে,
ভালো লাগছে না। যা গরম, বাসায় গিয়ে ঘুম দিব। তোর ক্লাস শেষ? হ্যাঁ আপা। তো চল, একসাথে বাসায় যাই। ফুচকা খাবি চিত্রা? ওহি আপার প্রস্তাবে অবাক হলো চিত্রা। ওহি কখনোই বাইরের খাবার পছন্দ করে না। আর আজ ওহি কিনা ফুচকার কথা বলছে। চিত্রার অবাক বিস্মিত মুখখানা দেখে ফিসলে হাসলো ওহি। বাঁকা হেসে বলল, কিরে, খাবি না? চিত্রা দ্রুত মাথা নাড়ল, যার অর্থ সে খাবে। ওহি মিষ্টি হেসে চিত্রাকে নিয়ে পাশের একটা পার্কে গিয়ে বসলো। পাশে থাকা ফুচকার দোকানটা থেকে 2 প্লেট ফুচকা দিতে বলল। চিত্রা তখন অবাক। ওহি চিত্রার অবাক ভাবটাকে তেমন পাত্তা না দিয়ে আশেপাশে দেখতে লাগলো। দেখতে দেখতে হুট করে বলে উঠল, একটা সিক্রেট শুনবি চিত্রা? চিত্রা তখন তার ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করছে। ওহির কথায় ভুরু কুঁচকে বলল, কি সিক্রেট আপা? ওহি বিবশ কণ্ঠে বলল, তোর ফুল গাছের টবগুলো আমি ভেঙেছি।